হৃদমায়ার প্রেমগাথা সিজন ১ পর্ব সংখ্যা ৬৪। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। রাত ১০টা। মায়ার অবস্থান চট্টগ্রামের খানবাড়িতে। অন্ধকার ঘরের আলো নিভিয়ে বিছানায় শুয়ে মায়া। এই ঘরটা হৃদের। অসময়ে মায়ের শুয়ে থাকার কারণ দুটো। এক, লং টাইম জার্নিতে মায়ের শরীর বেশ ক্লান্ত। দ্বিতীয়ত, সে হৃদের সাথে এই বাড়িতে আসতে চায়নি, কিন্তু হৃদ জোর করে নিয়ে আসায় সে জেদ দেখিয়ে একা ঘরে শুয়ে আছে। খালি বাড়িতে সার্ভেন্ট আর দলের লোকজন ছাড়া পরিবারের কেউ উপস্থিত নেই। হৃদ মায়াকে খানবাড়িতে পৌঁছে তৎক্ষণাৎ চলে গিয়েছে হসপিটালের উদ্দেশ্যে। আরাফ খান, হেনা খান ঢাকায় আছেন। তারা নিহাল খানের ওপর হওয়া হামলার কথাটা শুনেছেন। ইতিমধ্যে ওনারা রওনাও হয়েছেন। হয়তো ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছাতে আরও কিছুটা সময় লাগতে পারে তাদের। খালি বাড়িতে মায়ের খোঁজ করার মতো সার্ভেন্ট ছাড়া অন্য কেউ না থাকলেও হৃদ আর সুফিয়া খান ঠিকই মায়ের খেয়াল রাখছে, বারবার কল করে। দুপুরে মায়াকে নিয়ে হৃদ খান বাড়িতে আসার পরপর ব্যস্ততায় সে বেরিয়ে গেলেও মায়ের জন্য সার্ভেন্ট ঠিক করে যায়, যাতে অসুস্থ মায়ের খেয়াল রাখতে পারে কেউ। কিন্তু দুপুর থেকে মায়া না খেয়ে দিয়ে জেদ করে কক্ষে শুয়ে আছে। এই বিষয়টা সুফিয়া খানের কানেও পৌঁছালো। মায়ের অসময়ে শুয়ে থাকার মাঝেই দরজায় নক করলো কেউ। প্রথমে বিষয়টি মায়ের কানে না নিলেও পর মুহূর্তে কানে এলো বাড়ির সার্ভেন্ট তনির গলার স্বর শুনতে পেয়ে। সে অনবরত দরজা ধাক্কিয়ে মায়াকে ডাকতে লাগলো। ভাবিমণি, দরজাটা খোলেন। বড় ম্যাডাম কল দিয়েছেন, আপনার সাথে কথা বলতে চান। ভাবিমণি, ও ভাবিমণি, শুনছেন? কাজের মেয়ের গোছানো সুন্দর কথায় মায়া তৎক্ষণাৎ বিছানা থেকে লাফিয়ে উঠল। সুফিয়া খান মায়াকে কল দিয়েছে বুঝতে পেরে তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। মায়াকে দেখে কাজের মেয়েটি হাতের ফোনটা এগিয়ে দিতেই মায়া সেটি স্বাভাবিক হাতে নিল। দরজা বন্ধ করে ফোনটি কানে তুলতে তুলতে ফোনের ওপাশ থেকে শোনা গেল সুফিয়া খানের গম্ভীর গলার স্বর। কি হয়েছে তোমার? খাচ্ছ না কেন? সুফিয়া খানের কথায় মিনমিনে গলায় বলল, আমার এখানে ভালো লাগছে না আম্মু, আমি আপনার কাছে যাব। আমাকে এখান থেকে নিয়ে যান প্লিজ। মায়ের কথায় যেন সুফিয়া খানের মনে কোথাও শান্তি পেল। এই প্রথম হয়তো কেউ ওনার কাছে থাকার জন্য আবদার করছে। নয়তো ওনার সন্তান কিংবা স্বামী কেউ ওনার সাথে থাকতে চায় না। ওনার একটা মেয়ে থাকলে নিশ্চয়ই মায়ের মতো করে আবদার করে বায়না করতো ওনার সাথে থাকার। সুফিয়া খান দীর্ঘশ্বাস ফেলে মায়াকে বোঝাতে চেয়ে বলল, অবশ্যই নিয়ে যাব আম্মু। আপাতত তুমি 2 দিন ওই বাড়িতে থাকো। তারপর আম্মু রাদিফকে বলবে তোমাকে নিয়ে যেতে, কেমন? এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে আম্মু। সবকিছু অসহ্য লাগছে। আমি এখানে 2 দিন থাকতে পারবো না। প্লিজ আমাকে এখন নিয়ে যেতে বলুন আম্মু। আমার এখানে ভালো লাগছে না আম্মু। মায়ের ভিতরকার অস্থির ছটফট যেন ফোনের ওপাশে থাকা সুফিয়া খান ঠাহর করতে পারলেন। তিনি মায়ের অস্থিরতার কারণ বুঝতে পেরে গম্ভীর গলায় বললেন, আমার মনে হয় তোমার এবার হৃদের মুখোমুখি হওয়া উচিত মায়া। সুফিয়া খানের কথায় মায়া তৎক্ষণাৎ জেদি গলায় উত্তর করে বলল, আমি আপনার ছেলের মুখোমুখি হতে চাই না আম্মু। আমার ওনাকে প্রয়োজন নেই। আমি আপনার সাথে থাকতে চাই সব সময়। আমাকে এখান থেকে নিয়ে যান প্লিজ। অন্যায় যে করে আর যে সহে, দুজনের সমান অপরাধ। সেটা তুমি বিশ্বাস করো তো? সবকিছু চুপ করে সহার চেয়ে মুখ খুলে প্রতিবাদ করাটা উত্তম। তুমি চুপ করে থাকলে তোমার হয়ে কেউ এগিয়ে এসে কথা বলবে না মায়া। ব্যক্তির নিজ লড়াই নিজেকেই করতে হয়। অন্যের আশা করাটা বোকামি। তোমার প্রতিবাদ তোমাকেই করতে হবে। তাছাড়া চুপ থেকে থাকলে কোনো কিছুর সমাধান করা যায় না মায়া। তোমার রাগ, ক্ষোভ, অভিমান প্রকাশ করার জন্য হলেও তোমার হৃদের সঙ্গে কথা বলা উচিত। প্রয়োজনে চুপ নয়, প্রতিবাদ করতে শিখো। সুফিয়া খানের কথার ইঙ্গিত মায়া বুঝতে পারল। হৃদের মুখোমুখি হওয়ার ইচ্ছা মায়ের ফুরিয়ে গেছে। যেখানে বিশ্বাস নেই সেখানে কিসের ভালোবাসা? হৃদের অনুপস্থিতিতে মায়া কি কি পরিস্থিতির শিকার হয়েছিল সেটা হৃদ একবারও শুনতে চেয়েছে ওর কাছে? নাকি মায়াকে বিশ্বাস করেছিল কোনো কিছুতে? হৃদও সবার মতো করে মায়ের দিকে আঙুল তুলেছে, ভুল বুঝেছে, অপমান করেছে, আঘাত করেছে। কি না করেছে হৃদ মায়ের সঙ্গে? তাহলে মায়া কেন হৃদকে সাফাই দিতে যাবে কি হয়েছে না হয়েছে তা নিয়ে? মায়াকে পাগল বানানোর পেছনে কি শুধু মায়ের পরিবার আর হৃদের পরিবারই দায়ী ছিল? হৃদ ছিল না? সে কতটুকু বিশ্বাস করেছিল মায়াকে? শুরু থেকে মায়া এই সম্পর্কটার জন্য পাগল ছিল। তাহলে হৃদ ভাবলো কিভাবে মায়া ওর স্বামীকে রেখে অন্য কাউকে বিয়ে করে নেবে? বিয়ে কি খেলাঘর যে আজ একজনকে করলাম কাল আবার আরেকজনকে বিয়ে করে খেলবো? মায়া যদি এতই বিয়ে করার ইচ্ছে থাকতো তাহলে মায়া শুরুর থেকে হারিয়ে যাওয়া স্বামীর খোঁজ করতো না কখনোই। বরং মায়া অন্য কাউকে বিয়ে করতে চায় না বলেই
ও নিজের নিখোঁজ স্বামীর সন্ধান এত খোঁজাখুঁজি করে বের করেছিল। মায়ের এত ভালোবাসার স্বামীকে রেখে সে অন্য কাউকে বিয়ে করবে, এটা কিভাবে হৃদের মাথায় এলো? কেন কখনো মায়ের ভালোবাসা হৃদের চোখে পড়ে না? এখন মায়ের সুস্থ হওয়ার পরে কেন হৃদকে সাফাই দিতে যাবে? আসলে মায়া সেই দিন বিয়েটা করেছিল কি করেনি এই নিয়ে কেন বলতে যাবে সে এত কিছু? যেখানে অলরেডি মায়াকে বেঈমান প্রতারক নারী হিসেবে মেনে নেওয়া হয়ে গেছে, সেখানে মায়া পুনরায় কিসের করে সাফাই দিবে? মায়ের আত্মসম্মান নেই? মায়াকে বারবার মিথ্যা অপবাদ দেবে আর মায়া সেটা মেনে নেবে? কেন? কিসের জন্য? স্বামীকে ভালোবাসে বলে? হ্যাঁ, এটা সত্য, মায়া ওর স্বামীকে ভালোবাসে। তার মানে এই না যে মায়া ভালোবাসে অন্ধ। ওর কোনো আত্মসম্মান নেই। মায়াকে এতগুলো মিথ্যা অপবাদ দেওয়ার আগে হৃদ ভেবেছিল এর বিপরীতে মায়া কি হতে পারে? কিছুই তো ভাবেনি। তাহলে আজ কেন মায়া হৃদের হয়ে ভাবতে যাবে? মায়ের বিপদে কে ছিল? হৃদ ছিল সেদিন? ছিল না। সেদিন যদি সুফিয়া খান মায়াকে ওর বাড়ি থেকে নিয়ে না আসতেন, তাহলে আজও মায়াকে ওই বাড়িতে থাকতে হতো। হৃদও কখনো মায়ের খোঁজ করতো না, মরে গেলেও না। সুফিয়া খান মায়াকে দয়া করে নিয়ে এসেছেন, সুস্থ করেছেন বলে আজ এত প্রশ্নের উত্তর চাই মায়ের থেকে। আর মায়াও নির্লজ্জের মতো উত্তর দিয়ে যাবে, এটা আশা করে তারা? মায়ের কি কোনো সেলফ রেসপেক্ট থাকতে নেই? মায়ের পাগল হওয়ার পিছনে শুধু মায়ের পরিবার কিংবা হৃদের পরিবার একা দায়ী নয়, বরং হৃদ নিজেও শতভাগ দায়ী ছিল। সেই দিন যদি হৃদ সবার মতো করে মায়াকে ভুল না বুঝে অন্তত সত্যি জানতে চাইতো, তাহলে মায়া সত্যিটা বলতো। হৃদকে কাছে পাওয়ার খুশিতে হয়তো মায়াও অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে উঠতে পারত। কিন্তু হৃদ তা করেনি। বরং মায়াকে অসংখ্য অপমান অপবাদ দিয়ে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল, যাতে মায়া পাগল হয়ে যায়। হয়েছিলও তাই। মায়া এত সব যন্ত্রণা সহ্য করতে না পেরে অতিরিক্ত মানসিক চাপে ভারসাম্য হারিয়ে পাগল হয়ে যায়। এসব কিছুর জন্য মায়া কখনোই হৃদকে ক্ষমা করবে না। আর এইসব কিছু এত সহজে ভুলে যাবে না। মনস্তাত্ত্বিক ভাবনায় মায়াকে চুপ থাকতে দেখে সুফিয়া খান গোপনে দীর্ঘশ্বাস ফেলে পুনরায় বললেন, মুদ্রার এপিঠ ওপিঠ দুপিঠই তোমার দেখা উচিত মায়া। আমার ছেলে মুখে ভেঙে ভিতরকার খবর প্রকাশ করতে পারে না বলেই তার মানে এই না যে ওর নিজের একটা দিক নেই। অবশ্যই আছে। সেজন্য বলছি, তোমার হৃদের সঙ্গে অন্তত একবার কথা বলা উচিত। আপনজন সুযোগ চাইলে একবার নয়, বারবার সুযোগ দিতে হয় মায়া। তাহলে আপনি কেন বাবাকে একবারও সেই সুযোগটা দিলেন না আম্মু? মায়া সুফিয়া খানকে প্রশ্ন করে থমথমে মুখে হয়ে যায়। সে আসলে এই প্রশ্নটা করতে চায়নি, কিন্তু কিভাবে যেন কৌতূহলের বশে মুখ ফসকে বেরিয়ে গেল। তবে তক্ষুনি শোনা গেল সুফিয়া খানের শক্ত গলার উত্তর। তিনি বললেন, সে আমার কাছে কখনো সুযোগ চায়নি, স্বাধীনতা চেয়েছিল। যা চেয়েছে তাই দিয়েছি। কথা বলতে বলতে সুফিয়া খান ঠাস করে কলটা কেটে দিয়ে ঢিল মেরে ফেললেন সোফার ওপর ফোনটা। চোখের মোটা ফ্রেমের চশমাটা খুলে টেবিলের ওপরে রাখতে রাখতে সোফায় গা এলিয়ে বসলেন। আজ অনেকটা বছর পর আবারও এই শূন্যতা ওনাকে ঘিরে ধরল। নিহালকে নিয়ে উনার এই মুহূর্তে অনুভূতি শূন্য। দীর্ঘ একটা পথ একা পাড়ি দিয়ে এসেছেন তিনি। বাকিটা পথও একা কাটাতে পারবেন। তবে আজ হঠাৎ করে কেন যেন শূন্যতা অনুভব হচ্ছে উনার। স্বামী, সন্তান, সংসার সবকিছু থেকেও যেন ছন্নছাড়া একাকী জীবন পার করতে হচ্ছে ওনাকে। এমনটা নয় যে তিনি এই একাকী জীবনের সাথে পরিচিতি নন। অবশ্যই পরিচিত। আর সেটা এক দুদিনের নয়, বরং গোটা ১৫ বছরের এই একাকিত্বের জীবনের অভিজ্ঞতা ওনার। কিন্তু হুট করে মায়াকে পেয়ে ওনার একাকিত্ব জীবনটা ভুলে বসেছিলেন প্রায়। কিন্তু আজ হঠাৎ হৃদের মায়াকে নিয়ে ওইভাবে চলে যাওয়াতে ওনার একাকিত্ব জীবনটা যেন পুনরায় মাথা নাড়া দিয়ে উঠল। মনে হলো উনি আসলেই একা। ওনার আবারও একা থাকতে হবে। মায়া কান থেকে ফোনটা নামিয়ে থমথমে মুখে দাঁড়িয়ে রইল। সুফিয়া খানকে প্রশ্ন করাটা ঠিক হয়েছে কিনা দ্বিধায় ভুগছে। তবে মায়া খুব করে চাই সুফিয়া খান সবার সাথে একত্রে থাকুক। আজও উনার কথায় খানবাড়ি ছোট থেকে বড় পর্যন্ত মেনে চলেন, সম্মান করেন, ভয় পান। সুফিয়া খান দূরে থাকলেও যেন এই সংসারটা আজও উনার হয়ে আছেন। মায়া প্রায় শুনেছিল দাদা দাদিকে সুফিয়া খানকে বলতে, তিনি যেন ওনার সংসারে ফিরে আসেন। ওনাদের ছেলে নিহালের সঙ্গে একত্রে এক ঘরে থাকতে না চাইলে দুজন আলাদা ঘরে থাকবে, তারপরও যেন তিনি খানবাড়িতে ফিরে আসেন। কিন্তু দাদা দাদির কথায় সুফিয়া খান কখনো উত্তর করতেন না, বরং বরাবর নীরবতা পালন করতেন। মায়ের কেন যেন মনে হয় সুফিয়া খান ওনার স্বামী নিহাল খানের অপেক্ষা করছেন আজও। রাত ১২টা পেরিয়ে ১টা। হৃদ সবেমাত্র ঘরে ফিরল। অন্ধকার ঘরে প্রবেশ করতে কপাল কুঁচকে এলো তার। ঘুটঘুটে অন্ধকারে কাটিয়ে সে অল্প আলোর লাইট জ্বালালো। আবছা আলোয় মায়াকে বিছানায় কুঁজো হয়ে শুয়ে থাকতে দেখে হৃদ সেদিকে এগোলো। মায়ের কপালে হাত রেখে শরীরের তাপমাত্রা চেক করলো।
গায়ের তাপমাত্রা স্বাভাবিক দেখে সে মায়ার গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে গায়ের শার্টের বোতাম খুলতে খুলতে বেডসাইড টেবিলের ওপরে মায়ার ওষুধগুলোর চোখ বোলালো। হাতে নিয়ে দু একটা ওষুধের পাতা নিয়ে চেক করে দেখলো মায়া ওষুধ খেয়েছে কিনা। খোলা ওষুধের প্যাকেট দেখে হৃদ বুঝতে পারল মায়া মেডিসিন নিয়েই শুয়েছে। হৃদের শরীরে ক্লান্তি দূর করতে লম্বা একটা শাওয়ার নিল। গায়ে কালো টি শার্ট আর কালো ট্রাউজার প্যান্ট জড়িয়ে বের হলো। সময় নিয়ে কফি মেকারে ব্ল্যাক কফি বানাতে বানাতে পুনরায় দৃষ্টি ঘোরালো বিছানায় শুয়ে থাকা মায়ের ওপর। আজ নিয়ে দ্বিতীয় রাত হবে দুজনে একত্রে একই বিছানাতে থাকা। বিয়ে ভালোবাসা বৈধতা থাকার পরও দুজনে একত্রে থাকা হয়নি কখনো। হৃদ এবার ঠিক করে রেখেছে যত কিছুই হোক না কেন সে তার বউকে নিজের সাথে রাখবে সবকিছুতে। হৃদ মরে গেলেও মায়াকে যাতে কেউ অবহেলা করতে না পারে সেই ব্যবস্থাও সে ইতিমধ্যে করে ফেলেছে। জীবনে মানুষ বাঁচে আর কতদিন। হৃদ চায় বাকিটা জীবন এই নারী তার পাশে থাকুক। হাতের ধোয়া ওঠা গরম গরম কফিতে হৃদ চুমুক বসাতে বসাতে সে বারান্দার দিকে হাঁটল। বাবার নির্বাচনে বাকি আর ১ মাস। এই একটা মাস হৃদ ঢাকা টু চট্টগ্রাম যাওয়া আসা করবে। কারণ তার নিজেরও কোম্পানি আছে ঢাকায়। তার নিজের কোম্পানিতে সময় দিতে হবে। বাকি রইল ওর বাবার ওপর হামলা করার বিষয়টা। তো হৃদ যতটুকু জানে জসিমের চ্যাপ্টারটা ওর মা সুফিয়া খান আরও ২ মাস আগে শেষ করে গিয়েছিলেন। তাহলে এখন কারা ওর বাবার ওপর আক্রমণ করতে পারে সেই খবর কাল সকালের মধ্যে হৃদের হাতে এসে যাবে। হৃদের ধারণা মতে জসিমের পরিবার এসব করবে না। কারণ জসিমের ৩ ছেলের ভেতরে একটা ছেলে মাত্র সুস্থ সবল জীবিত আছে। বাকি একটা পঙ্গু হয়ে বেডে শুয়ে অন্যটা মৃত। জসিম নিজেও মৃত। তাহলে জসিমের পরিবারের কারো সাহস হবে না হৃদের পরিবারের আর কারোর সঙ্গে টক্কর নেওয়ার। হৃদের ধারণা সবকিছু আড়ালে থেকে খুবই সূক্ষ্মভাবে তৃতীয় পক্ষের কেউ হৃদের বাবাকে টার্গেট করছে। হৃদের মনস্তাত্ত্বিক ভাবনার মাঝে হঠাৎ পেছনের কারো উপস্থিতি টের পেল হৃদ। কফিতে চুমুক বসাতে বসাতে হৃদ বুঝতে পারল বন্ধ দরজার ভেতরে তার পেছনে কেউ দাঁড়াতে পারে। হৃদ খুব শান্ত ভঙ্গিতে পেছনে ঘুরে দাঁড়ালো। দরজার সম্মুখে মায়ের দিকে হাত বাড়িয়ে মিহিস্বরে ডাকলো, কাছে আসো। হৃদ হাত বাড়িয়ে মায়ের হাতটা ছুঁতে গেলেই মায়া পিছিয়ে গেল ১ কদম। কপাট রাগ দেখিয়ে বলল, আমাকে ছুবেন না আপনি। মায়ের কথায় হৃদ তখনও শান্ত স্বাভাবিক দেখালো। হৃদ আফসা আলোয় মায়ের রাগী মুখটার দিকে তাকিয়ে কফিতে চুমুক বসাতে বসাতে আগের মতো করে বলল, তাহলে কাকে ছোবো? যাকে খুশি তাকে গিয়ে শোন। বউ ছাড়া যাকে খুশি তাকে ছোঁয়া হারাম। বউকে ছোবো বলেই একই বউকে ৩ বার বিয়ে করলাম। এখন নিষেধ করলেও তো হবে না জান। হৃদের হেয়ালি কথায় মায়ের রাগ বাড়ল। সে মূলত সুফিয়া খানের কথা মানতে হৃদের মুখোমুখি হচ্ছে। নয়তো মায়ের হৃদের প্রতি রাগ বিন্দুমাত্র কমেনি। মায়ের রাগে নাকের পাটা ফুলে জেদি গলায় বলল, আপনি আমার কেউ নন। হৃদের একই ভাবের উত্তর এলো তখন, আপনি আমার সব। আমি আপনাকে অপছন্দ করি, কিন্তু আমি আপনাকে পছন্দ করি। হৃদের পরপর কথার উত্তরে মায়ের খানিকটা চুপ হয়ে গেল। মায়া যা বলছে হৃদ তার বিপরীতে উত্তর করছে বলেই মায়া মুখে মুখে তর্ক করতে মন চাইল না। কিন্তু সে হৃদের ওপর সন্তুষ্টও না। বিগত দিনে যা কিছু হয়েছে সেসব মায়া কখনো ভুলবার নয়। মায়া চাইলেও ভুলতে পারবে না, আর না হৃদকে ক্ষমা করতে পারবে। কিন্তু মায়া সেসব কোথা থেকে শুরু করবে সেটা বুঝল না। হৃদ তো প্রশ্ন করছে না, তাহলে মায়া কোথা থেকে শুরু করা উচিত? তাছাড়া যখন হৃদ মায়ের থেকে সবকিছু শুনতে চাইতো তখন মায়া কিছুই বলেনি। আর এখন হৃদ হয়তো মায়ের থেকে সবকিছু শুনতে ইচ্ছুক নাও হতে পারে। তাই মায়ের স্বেচ্ছায় কিছু বলাটা কেমন যেন দৃষ্টিকটু লাগছে। মায়ের দ্বিধায় দ্বিমনা করে চলে যেতে চাইলে শান্ত থাকা হৃদ যেন মায়ের অস্বস্তির কারণটা বুঝতে পারল। মায়াকে থামিয়ে বলল, যেটা বলতে এসেছো সেটা শেষ করে যাও, আমি শুনছি। হৃদের কথায় ক্ষেপে উঠল মায়া। সে কি বলতে এসেছে এই লোককে? পিছনে ঘুরে শক্ত গলায় বলল মায়া, আমি আপনার মতো লোককে কোনো কিছু সাফাই দিতে আসেনি, আর না কখনো দেব। আমি শুধু আম্মুর কথা রক্ষার্থে আপনার সামনে এসে দাঁড়িয়েছি। নয়তো আপনি যে অবিশ্বাসে এই সম্পর্কটা শেষ করেছিলেন, আমি সেই দৃঢ়তায় একই সম্পর্কে ফুল স্টপ লাগাতাম। সম্পর্কে বিশ্বাসের চলে আপনি কখনো আমাকে বিশ্বাস করতে পারেননি। সব সময় আমার দিকে, আমার ভালোবাসার দিকে আঙুল তুলেছেন। আমি বেঈমান, প্রতারক, আমি দুনিয়ার জঘন্যতম নারী, যে স্বামী জীবিত থাকা অবস্থায় অন্য পুরুষকে বিয়ে করে ফেলেছে। কথাটা শুনতে যতটা কঠিন লাগে তার থেকেও কঠিন হচ্ছেন আপনি। আপনি আমার দিকে একটা আঙুল তুললে বাকি 4টা আঙুল কিন্তু আপনার দিকে উঠে আসে। আপনাকে আমি ভালোবেসেছিলাম, আপনার খোঁজেও আমি বেরিয়েছিলাম। আপনার জন্য পাগল আমিই ছিলাম। আপনাকে না দেখে স্বামী হিসাবে আমিই মানতাম।
বলতে গেলে এই সম্পর্কে আমি শুরু থেকে শতভাগ দিয়েছিলাম। যে মেয়ে তার স্বামীকে জানে না, কখনো দেখেনি, অপরিচিত একটা মানুষকে শুধু অন্ধের মতো ভালোবেসে গেছে, সেই মেয়ে স্বামীর খোঁজ পাওয়ার পর, স্বামীকে ভালোবাসার পর কিভাবে অন্য পুরুষকে বিয়ে করবে, এটা কেন আপনার মনে এলো না? একদিকে আমার পরিবার বিয়ের জন্য চাপে ফেলে, অন্যদিকে আপনি বিয়ে করার জন্য আমাকে আঘাত করেছেন। দুদিক থেকেই আমি পাপী, আমিই দোষী। আর আপনারা হচ্ছেন মহাবিচারক। কিছু না করেও বারবার আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হয়। আর আমি আপনার বিরহে মরতে গিয়েছিলাম। কথাটা বলতে বলতে মায়া নত মস্তিষ্কে দুহাতে মুখ চেপে ফুপিয়ে কেঁদে উঠল বিষাক্ত অতীত মনে করে। মায়ার কান্নায় হৃদ স্থির দাঁড়িয়ে, তার হেলদোল নেই, আর না জায়গা ছেড়ে এগিয়ে এলো মায়াকে সান্ত্বনা দিতে। বরং হৃদ সেভাবে হাতের কফির মগটা চেপে দাঁড়িয়ে রইল। মায়া খানিকটা সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করতে চাইল। সে ঠিক করেছিল হৃদের সামনে কখনো কাঁদবে না এই বিষয়ে। কিন্তু তারপরও কেন জানি মায়া নিজেকে আটকাতে পারছে না কান্না করা থেকে। নিস্তব্ধতা ছাপিয়ে মায়া নিজের কান্না আটকাতে চেয়ে ভাঙা গলায় বলল, আপনার অ্যাক্সিডেন্টের পর আপনার পরিবারের কেউ আমার খোঁজ করেনি। এমনি অ্যাক্সিডেন্ট স্পটে আপনার জ্ঞান হারানোর পর আমাকেও আপনার থেকে আলাদা করে দিয়েছিল। শেষবারের জন্য দেখতে পর্যন্ত কেউ আমাকে দেয়নি। আমার কান্না, আমার চিৎকার, আমার আর্তনাদ শোনার মতো সেই দিন কেউ ছিল না আমার পাশে। আপনি অ্যাক্সিডেন্ট হয়ে জ্ঞান হারিয়েছিলেন, অথচ আমি বেঁচে থেকে হাজারবার মরেছিলাম ক্ষণে ক্ষণে। আমার আর্তনাদ কেউ শুনতে আসেনি, বরং মানুষ উপহাস করেছে আমাকে নিয়ে। আমি পাগল। আপনাকে হারিয়ে অসুস্থ ছিলাম, কিন্তু মানুষের উপহাসের পাগল উপাধি পেতে পেতে মানসিক চাপে পড়ে গেলাম। আপনার অনুপস্থিতিতে সেই দিন প্রথমবারের মতো মনে হয়েছিল আমি যাদের আপন মনে করেছিলাম তারা আসলে কেউই আমার ছিল না। আমার আমি বলতে আমার স্বামী ছাড়া সকল সম্পর্কই ঠুনকো ছিল। সবাই আপনার উপস্থিতিতে আমার আপন ছিল। আপনাকে হারিয়ে পাগল প্রায়, তারপরও কারো সাহায্য আমি পাইনি অবহেলা ছাড়া। আপনার অনুপস্থিতিতে গোটা একটা পাহাড় সমান চাপে পড়ে আমার পরিবার। আমাদের বিয়ের খবরটা জেনে আমার পরিবার তোলপাড় শুরু করে। ঘরে অশান্তি হয়। আরিফ ভাই সবাইকে আমার বিয়ের ব্যাপারটা বোঝাতে চাইলে তারা আমার আর আরিফ ভাইয়ের কাছে আমাদের বিয়ের প্রমাণপত্র চাই, যা আমার আর আরিফ ভাই কারো কাছে ছিল না বলে আরিফ ভাই আসিফ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু আসিফ ভাইও জানায় আপনার পার্সোনাল কাগজপত্র ওনার কাছে নেই। আমাদের বিয়ের কাবিননামা, কাজী, এমনকি আমাদের দুজনের একত্রে কোনো ছবি পর্যন্ত আমার পরিবারকে দেখাতে পারেনি বলে তারা মনে করেন আমি আর আরিফ ভাই মিলে সবাইকে মিথ্যা বলছি আমার আপনার সাথে বিয়ে হয়েছে এটা বলে। তারা কেউ আমাদের কথা বিশ্বাস করেছিল না। এটা নিয়ে রোজ অশান্তি শুরু হয় আমাদের ঘরে। একদিকে আপনাকে হারিয়ে দিশেহারা অবস্থা আমার, অন্যদিকে সপ্তাহর পর সপ্তাহ অসুস্থ থাকতে হতো আমাকে হসপিটালের বেডে। তারপর আবার আমাদের এলাকায় রটে গেল আমি আমার আপুর বড়লোক ভাসুরের প্রেমে পাগল হয়ে হসপিটালে পড়ে থাকি। চারিপাশে আমার পাগল হওয়া বদনাম রটল। সেই জন্য আমার পরিবার চাইতো এই বদনামের হাত থেকে আমাকে বাঁচাতে তারা দ্রুত আমাকে বিয়ে দিয়ে দেবে। নতুন জায়গায় কিংবা স্বামীর সঙ্গ পেলে আমি দ্রুত সুস্থ হয়ে উঠব, এমনটা তাদের ধারণা ছিল। কিন্তু বিয়ের জন্য আমি বা আরিফ ভাই কেউ রাজি হচ্ছিলাম না বলে আমাকে নিয়ে ঘরে আরো অশান্তি বাড়ল। আরিফ ভাই বাসায় থাকলে কেউ কিছু বলার সাহস পেত না, কিন্তু আরিফ ভাই বাসায় না থাকলে সবাই আমাকে যা না তাই শোনাতো। এই নিয়ে আমার ফুপিদের হাতে বেশ কয়েকবার মার খেয়েছিলাম আমি। কেন আপনাকে ভুলতে পারছি না তা নিয়ে আপনার বিরহে দিন দিন মানসিক চাপে পড়েছিলাম। অন্যদিকে আপনার পরিবারের কারো খোঁজ পাচ্ছিলাম না যে আমাকে এইসব থেকে বের করবে। আমি নিঃসঙ্গ একা হয়ে গেলাম। এর মধ্যে আরিফ ভাইকে হঠাৎ করে ব্যবসায়িক কাজে ইন্ডিয়া যেতে হলো। ভাইয়ের অনুপস্থিতিতে আমার ওপর চাপ বাড়ল। আমার ফুপিরা আর কাকারা মিলে ঠিক করলো আরিফ ভাই ইন্ডিয়া থেকে ফেরার আগে আগে আমাকে বিয়ে দিয়ে দেবেন। হলোও তাই। আমাকে এক রাতের মধ্যে ছোট ফুপির গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হলো। চেয়ারম্যান পরিবারের শুধু আমার অসুস্থতার বিষয়টা ছাড়া অন্য সবকিছু লুকানো হলো। এক রাতের মধ্যে বিয়ে ঠিক করা হলো। বিয়ের বাজারও করা হলো সেই রাতে। পরদিন বিয়ে। আমার অবস্থা এমন ছিল যে আমি আপনার বউ হয়ে বেঁচে থাকতে না পারলে আমি মরে যাব। তারপরও আপনার বউ হয়ে থাকব। অন্য কাউকে বিয়ে করব না। তাই তাই সেই দিন রাতে সবার ঘুমিয়ে যাওয়ার পর বাসায় যত ধরনের ওষুধ ছিল সবকিছু একত্রে করলাম। আমার ওষুধ থেকে ধরে বাবার, ফুপিদের সবার ওষুধ নিয়ে প্রায় ৩০০ মতো ট্যাবলেট একত্রে খেতে গিয়ে আমার ছোট ফুপির হাতে ধরা পড়ে যায়। তিনি হইচই চিৎকার করে বাসার সবাইকে একত্র করেন রাত ২টোয়। রাগে জেদে সেই দিন রাতে আবারও ফুপিদের হাতে মার খেলাম। সবসময় আমার গায়ে জ্বর থাকতো।
সেই দিন রাতে ওনাদের হাতে মার খেয়ে রক্তবমি করে জ্ঞান হারিয়ে ফেলি। আম্মু, জুই, রাফা, ছোট চাচি অনেকেই জোরাজুরি করে সেই দিন ফুপিদের থামিয়ে আমাকে নিয়ে গ্রামের একটা হসপিটালে যাই। 7 ঘন্টা হসপিটালে রাখার পরদিন সকাল 11টার দিকে আমাকে আবারও বাসায় আনা হয় বরযাত্রী আসার আগে। আমার আব্বু, কাকা, ফুপিরা মনে করেছিল আমি বিয়ে করতে চাই না বলে বারবার নাটক করছিলাম জ্ঞান হারানোর। অথচ তাদের আঘাতে আমার ব্রেনে চাপ পড়ে। গায়ের জ্বর বাড়ল। আমার শরীর অতিরিক্ত দুর্বল হওয়ায় বিয়ের দিন প্রায় অচেতন অবস্থায় ছিলাম। যে যা বলেছিল আমি কাঠের পুতুলের মতো সেটাই করেছিলাম। আর এই সবটাতে রাফা আমার পাশে ছিল বিশ্বস্ত বন্ধুর মতন। জুইকে ওর বাবার ফুপিরা আমার আশেপাশে ঘেঁষতে দিচ্ছিল না, যাতে ও আমার বিয়েতে বিঘ্ন না ঘটাতে পারে সেজন্য। কিন্তু তীব্র অসুস্থতার মাঝেও আমি আশা ছাড়িনি। ভেবেছিলাম বিয়ের আসরে নাদিম ভাইকে বলবো আমি এই বিয়েতে রাজি না, আমি বিবাহিত। এটা জেনেও আমার পরিবার জোর করে ওনার সাথে আমার বিয়েটা দিচ্ছেন। উনি যেন চলে যান। আমার শেষ চেষ্টা এটাই হতো। কিন্তু রাফা আমাকে তেমন কিছু করতে দিল না। কারণ ও শুরু থেকে সবটা দেখেছিল। ও বুঝতে পেরেছিল আমি এমন কিছু করলে হয়তো আমার ফুপিরা আমাকে আরো আঘাত করবে। সেই জন্য রাফা তখন আমাকে আশ্বস্ত করে ও সবটা সামলে নেবে। আমি যেন চুপ থাকি। দুনিয়ার সবাই আমার হাত ছেড়ে দিলেও রাফা আমার সঙ্গ ছাড়বে না বলে ওয়াদা করল। সেই সময় পথহারা পথিকের মতো রাফার কথাই মেনে নিলাম আমি। আমাকে বিয়ের শাড়ি গহনা পরানো হলেও আমি বিয়ের কবুল বলিনি। কারণ সেই সময় আমি রাফাকে জড়িয়েছিলাম অসুস্থতায়। আশেপাশে অনেক মানুষ থাকলেও আমি রাফাকে ছাড়ছিলাম না, আর রাফা আমাকে ছাড়ছিল না। মূলত বিয়ে পড়ানোর সময় আমার তেমন হুঁশ ছিল না। তবে আমার কানে এসেছিল কারো কবুল বলার শব্দটা। সেই দিন রাফা কি করেছিল, আমার জায়গায় কে কবুল বলেছে আমি তাও জানি না। নাদিম ভাইয়ের সাথে কার বিয়ে হয়েছিল তাও বলতে পারবো না। কারণ আমি হুঁশে ফিরি বিয়ের প্রায় ঘন্টা দেড়েক পর। আমাকে যখন নাদিম ভাইয়ের হাতে সঁপে দিচ্ছিল তখন আমার হুঁশ আসে। রাফা আমাকে আগেই সতর্ক করে রেখেছিল পরিবারের মানুষের সামনে ঝামেলা না করতে। কারণ এতগুলো মানুষের সাথে আমরা ঝামেলা করে পেরে উঠবো না তাই। তাছাড়া যেহেতু সবাই জানে নাদিম ভাইয়ের সঙ্গে আমার বিয়েটা হয়েছে, সেই জন্য আমিও চুপ ছিলাম। কারণ আমি আর রাফা জানতাম আসলে বিয়েটা হয়নি। এবার কার সাথে বিয়ে হয়েছে সেটা রাফা জানে। আমি শুধু রাফার ভরসায় ছিলাম, রাফা আমাকে এসব থেকে বাঁচাবে এই বলে। আমাদের ধারণা ছিল আমরা আমার পরিবারের থেকে দূরে গেলে সুযোগ করে নাদিম ভাইয়ের সঙ্গে এই বিষয়ে কথা বলবো। উনি ভালো মানুষ, নিশ্চয়ই আমাদের কথা শুনবেন। কিন্তু পথিমধ্যে কোথা থেকে আপনি লোক নিয়ে আমাদের ওপর রাস্তায় হামলা করলেন, গাড়ি ভাঙচুর করলেন, বরযাত্রী পেটালেন, নাদিম ভাইকেও মারলেন, আমাকে আঘাত করলেন, জুয়ের বাবাকে আঘাত করলেন। সবচেয়ে বেশি যেটা আমাকে হিট করেছে সেটা হলো আপনি আমাকে মিথ্যা অপবাদ দিলেন, সম্পর্ক ছিন্ন করলেন। একবার আমার দিকটা শুনতে চাইলেন না, আমাকে বিশ্বাস করলেন না। ঝড়ের বেগে এলেন সবকিছু তছনছ করে, আবার ঝড়ের বেগে চলে গেলেন আমাকে একা রেখে। আপনার অনুপস্থিতিতে আমি তাও লড়েছিলাম। কিন্তু আপনার অবিশ্বাসে, অপবাদে মনে হলো আমি মিথ্যা একটা সম্পর্কের পিছনে ছুটছি। আমার এত লড়াই, এত যুদ্ধ করা সবকিছু এক মুহূর্তের জন্য মিথ্যা হয়ে গেল যখন আপনি আমার সাথে সম্পর্ক ছিন্ন করলেন। তখন আমি আর নিজের মানসিক ভারসাম্য ধরে রাখতে পারিনি। আমার মনে হয়েছিল আমি শেষ। আমার সবকিছু ধ্বংস হয়ে গেছে। আমি ব্যর্থ। আমার সব সম্পর্ক ব্যর্থ আমার মতো। মানুষ বলে আমি পাগল। আসলেই আমি পাগল। আমি কারো যোগ্য না। তারপর থেকে সবটা আপনার চোখের সামনে। সবার অবহেলা মেনে নিয়েছিলাম, আপনার ফেরার আশায় ছিলাম। কিন্তু আপনি ফিরেও যখন সবার মতো করে একই আচরণ করলেন, সেটা আর সহ্য হয়নি আমার। আমাকে মানসিক রোগী থেকে পুরো পাগল আপনি বানিয়েছেন। সেদিন যদি আপনার মা আমাকে নিয়ে না যেত, তাহলে হয়তো আজও আপনি আমাকে অবিশ্বাস করে মুখ ফিরিয়ে রাখতেন। আপনার অবহেলায় আজ আমার মনে আপনার জন্য তীব্র অনীহা জন্ম নিয়েছে। আমার আপনাকে ছাড়াও চলবে। পাগল থেকে যখন সুস্থ হতে পেরেছি, তাহলে বাকিটা জীবনও আমার আপনাকে ছাড়া চলবে। আপনার ঠুনকো লোক দেখানো ভালোবাসার আমার কোনো প্রয়োজন নেই। আপনার মতো স্বার্থপর মানুষ আমার জীবনে না হলেও চলবে। মায়ের দীর্ঘ কথায় হৃদ টু শব্দ পর্যন্ত করল না। মায়া আবছা আলোয় অশ্রুসিক্ত চোখ তুলে তাকালো হৃদের দিকে। আলোর বিপরীতমুখী হওয়ায় মায়া বুঝল না হৃদের মনোভাব। মায়ের লাস্ট কথাগুলো বেশ শক্ত আর ধারালো শোনালো। হৃদের শক্ত হয়ে থাকা চোয়ালে ঠাহর করতে না পেরে মায়া পুনরায় একইভাবে বলল, মানুষ বিশ্বাসে ভালোবাসার ঘর বানায়। আমাদের সম্পর্কে বিশ্বাস শব্দটা অনেক আগেই শেষ হয়ে গেছে। খালি ঘরটার কোনো মূল্য নেই আমার কাছে। আপনার মাও তো অবিশ্বাসের ঘর না বেঁধে একা জীবন পার করেছেন।
আমি পারবো উনার মতো করে একা থাকতে। আপনি আমাকে ছেড়ে মায়ের বাকি কথা শেষ করার আগেই হৃদ দীর্ঘ সময় নীরবতা ভাঙল। মুহূর্তের মাঝে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল হৃদের হাতের কফি মগটা ফ্লোরে পড়ে। মায়া ভয়ে দু কদম পিছিয়ে যেতে হৃদ হুঙ্কার ছাড়ার মতো করে গর্জে উঠে বলল, সামনে থেকে যা হৃদ। হৃদের কথায় মায়াও তেজ দেখিয়ে বলল, যাবই তো। আপনার মতো লোকের সামনে থাকার কোনো ইচ্ছা নেই আমার। আমি কালই আম্মুর কাছে ঢাকা চলে যাব। মায়া তেজ দেখিয়ে হন হন করে রুমে চলে যেতেই তীব্র ভাঙচুরের শব্দ হলো বারান্দায়। হৃদের তোলপাড়ে মায়াও ভয় পেল। এগিয়ে গিয়ে হৃদের কাছে না গিয়ে জেদ দেখিয়ে শুয়ে পড়ল বিছানায়। দীর্ঘ মনোমালিন্যে মায়া আবারও ফুঁপিয়ে কেঁদে উঠল। একটা সময় হৃদের ভাঙচুরের শব্দ থেমে গেল। পরিবেশ শীতল হলো। অন্ধকার ঘরে মায়ের নাক টানা শব্দ ছাড়া অন্য কোনো শব্দ হলো না। মায়া বুঝতে পারল হৃদ মায়ের শেষ কথাগুলো শুনে হয়তো ক্ষেপে গেছে। হৃদ আগেই মায়াকে সাবধান করেছিল সারাসারি শব্দটা যেন মায়া কখনো হৃদের সামনে উচ্চারণ না করে। অথচ মায়া রাগের বশে হৃদকে বারবার সারাসারির হুমকি পর্যন্ত দিয়ে এলো। বেশ করেছে মায়া সারাসারির কথা বলেছে। এই লোক এটারই প্রাপ্য। মায়া এই লোকের সঙ্গে কখনো সংসার বাঁধবে না। কালকেও মায়াকে না নিয়ে গেলে মায়া একাই চলে যাবে ঢাকা। তারপরও এই লোকের সঙ্গে এক ঘরে থাকবে না। মায়া দীর্ঘ ফুপানিতে ঘুম ধরছে না। ভিতরকার কষ্ট যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে অভিমানে। এর মধ্যে হঠাৎ এসে হৃদ ধূপ করে শুয়ে পড়ল বিছানায়। এতে মায়ের শরীর ঝাঁকিয়ে উঠল বিছানার কম্পনে। মায়া হৃদকে এড়াতে চেয়ে আরো চেপে গেল বিছানার পাশে। শরীরটা কুঁজো হয়ে যেতে হঠাৎ হৃদ ঝাটকা মেরে টানলো মায়াকে। মায়ের পিঠ হৃদের বুকে ঠেকে যেতেই তীব্র থেকে তীব্রতর ছটফট করলো মায়ের হৃদকে ছাড়াতে চেয়ে। অস্পষ্ট স্বরে কাঁদতে কাঁদতে মায়া আওড়ালো, অসভ্য লোক, ছাড়ুন আমাকে। ছুবেন না আপনি আমাকে। আমি থাকবো না আপনার সাথে। ছাড়ুন। হৃদ পেছন থেকে মায়াকে দু হাতে জাপটে জড়িয়ে মায়ের দু পা বাঁধল নিজের পায়ে। মায়ের মাথায় গাল চেপে স্পষ্ট স্বরে আওড়ালো, দীর্ঘদিনের নির্ঘুম আমি বউ, আমাকে একটু ঘুমাতে দে। তোর বিরহে পাগল আমিও হয়েছি। তোর অসুখ আমাকেও ছুঁয়েছে। ভেতরটা পুড়ে ছারখার হয়েছে। এবার একটু শান্তি দে। হ্যাঁ, তোমরাও শান্তি পাও আর আমিও শান্তি পাই। বাপরে বাপ, আমি যে এটা নিয়ে কত চিন্তিত ছিলাম। সবশেষে এটাই ভালো লাগলো, মায়ের বদলে যে রাফা কবুল বলছে এটা অনেক ভালো লাগছে আমার। আর তারপরে একটা জিনিস মনে হলো, রাফার মতো বন্ধু পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। সে নিজের ওয়াদা দিয়ে ওয়াদা রাখছে। আল্লাহ যেন রাফার মতো এইরকম বন্ধু আমাদের সবার লাইফেই পাঠাক। আমিন। আজকে আমার অনেক আনন্দ, অনেক খুশি লাগছে। তোমাদেরকে একটা খবর জানাই। আজকে আমার চ্যানেলে ৩০K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আমি যে এত খুশি হয়েছি তা বলার মতো না। আমার এত ক্লান্তি, এত পরিশ্রমের মাঝেও এইটুকুই আমার এক টুকরো প্রশান্তি, বুঝছো? যে অবশেষে আমি যে টার্গেটটা দিয়েছিলাম ৩০K সাবস্ক্রাইবার, সেটাও পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের কাছে অসংখ্য, অসংখ্য হাজার কোটি শুকরিয়া যে তিনি আমার মনের আশা পূর্ণ করছে। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন যদি আমার সহায় হয়, এখন তো আমরা ৩০,০০০-এর একটি পরিবার। ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই ৫০,০০০-এর একটি পরিবার তৈরি করব। ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। লাইক, কমেন্ট আর শেয়ার করতে বলছি না তোমাদের, আজকে ভয় নেই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।